বন্ধুরা, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ গতকাল খেলা হয়েছিল। তো ম্যাচটি টাই হয়ে গেছে। প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং করে 230 রান করে এবং 231 রানের ভারতকে টার্গেট দেয়, কিন্তু ভারত সেই রানটা তুলতে পারেনি এবং 230 রানে ভারত অল আউট হয়ে যায়। তো এই ম্যাচটা নিয়ে যদি আজকের আমরা আলোচনা করি এবং বিশ্লেষণ করি, তাহলে এই ম্যাচটি হয়েছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই পিচটা ছিল স্পিন ট্র্যাক এবং স্পিন সহায়ক এটা পিচ ছিল এবং অনেকটা স্লো পিচ ছিল, যে এখানে 230 রান মানে অনেক। এবং যদি প্রথমে শ্রীলঙ্কা ক্যাপ্টেন প্রথমে টস জিতে তিনি বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং শ্রীলঙ্কাকে আমরা যদি দেখি, তারা প্রথমে ভারতীয় বোলিংরা তারা দুর্দান্ত বোলিং করছিল এবং যখন স্পিনাররা আসে স্পিনাররাও দুর্দান্ত বোলিং করেন এবং শ্রীলঙ্কা 101 রানে 5 উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। তো ভারতীয় বোলিংরা স্পেশালি সব বোলাররা স্পিন বোলিংরা কুলদীপ এবং অক্ষর প্যাটেল দুজনে দুর্দান্ত বোলিং করেছেন এবং 101 রানে যেখানে 5 উইকেট পড়ে যায়, সেখান থেকে শ্রীলঙ্কা কিভাবে 230 রান পর্যন্ত গেল। তো 200 রানে শ্রীলঙ্কাকে অল আউট করা উচিত ছিল, কিন্তু ভারতীয় বোলাররা সেটা করতে পারেনি এবং রোহিত শর্মা ক্যাপ্টেন্সি সেখানে একটুখানটা লুজ হয়েছে। সেরকম রোহিত শর্মা আমরা দেখতে পাইনি, যে 101 রানে 5 উইকেট পড়ে যাওয়ার মেন ব্যাটসম্যানরা শ্রীলঙ্কা আউট হয়ে যাওয়ার পরে সেটা কিভাবে 230 পর্যন্ত গেল, সেটাও ভারতীয় বোলারদের ওপরে সে অবশ্য দোষ বর্ষায়। তো যদি আমরা দেখি যে শ্রীলঙ্কার মধ্যে ব্যাটিং এ যদি আমরা দেখি, শ্রীলঙ্কা প্রথম নিশাঙ্কা তিনি 56 করেছেন এবং তারপরে তাদের টপ ব্যাটসম্যান যারা ছিল তারা প্রত্যেকে ফেল হয়ে গেছিল, তারা সেভাবে রান করতে পারেনি। তারপরে ওয়াল্লে লাগে বলে একজন, তিনি অ্যাকচুয়ালি বোলার, সে বোলার হয়ে তিনি 67 রান করে নেন এবং নট আউট থাকে। তো তার ইনিংসটাই পুরো শ্রীলঙ্কাকে 230 রান পর্যন্ত নিয়ে যায় এবং ভারতীয় বোলাররা তার বিরুদ্ধে তেমন কিছু করতে পারেনি এবং তিনি ভালোভাবে খেলেছেন এবং 4 ছক্কা হাঁকিয়েও তিনি 230 রান পর্যন্ত শ্রীলঙ্কাকে পৌঁছে দেয় শ্রীলঙ্কা স্কোর। তো ভারতীয় বোলারদের যদি আমরা দেখি, মোহাম্মদ সিরাজ 8 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, হর্ষদীপ সিং 8 ওভারে 47 রান দিয়ে 2 উইকেট নিয়েছে এবং স্পিনাররা যে এটা স্পিন সহায়ক উইকেট ছিল এটা সবাই জানতো, যে ভারত 3টে স্পিনার নিয়ে খেলেছেন এবং শ্রীলঙ্কাও তারা 3টে স্পিনার এবং তাদের কাছে একজন পার্ট টাইম স্পিনারও ছিল আশালঙ্কা। তো তাদের কাছে 4টে স্পিনার হয়ে গেছিল এবং ভারতের কাছে 3টে স্পিনার নিয়ে ভারত খেলেছিল। এবার স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। হয়তো ভারতীয় স্পিনারদের কথা যদি বলি, অক্ষর প্যাটেল তিনি 10 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, মানে দুর্দান্ত বোলিং করেছেন। স্পিন সহায়ক উইকেট ছিল এবং এটি এবং স্পিনাররা এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে। শিবম দুবেকেও পার্ট টাইম বোলার হিসেবে তাকে কিছু ব্যবহার করা হয়েছিল, তাকে 4 ওভার বোলিং করানো হয়েছিল। 4 ওভারে তিনি 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন এবং ওয়াশিংটন সুন্দর তিনি 9 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, তিনি একটু বেশি রান দিয়েছেন এবং কুলদীপ যাদব তিনি 10 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তো ভারতীয় স্পিনাররা ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দিয়ে যদি কুলদীপ এবং অক্ষর প্যাটেলকে আমি ধরি, তারা দুজনে দুর্দান্ত বোলিং করেছেন এবং শ্রীলঙ্কাকে 230 রানে শ্রীলঙ্কাকে মানে আটকিয়ে দেয়। তো শ্রীলঙ্কা অত রান যাওয়া উচিত ছিল না, যে 101 রানে 5 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে তারা কিভাবে 230 রান গেল। তাদের 200 এমন একটা পজিশন তৈরি হয়েছিল যে 200 রানের মধ্যে হয়তো শ্রীলঙ্কা অল আউট হয়ে যাবে, কিন্তু সেখান থেকে তারা টেনে টেনে স্পেশালি ওয়াল্লে লাগে তিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং দুর্দান্তভাবে তিনি ব্যাটিং করে তিনি শ্রীলঙ্কাকে 230 রান পর্যন্ত স্কোর তিনি পৌঁছে দেন। তারপরে যদি আমরা দেখি ভারতীয় ব্যাটাররা তারা ব্যাটিং করতে আসেন এবং রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনে দুর্দান্ত একটা শুরু করেছিলেন এবং ওপেনিং পার্টনারশিপে তারা 75 রান তোলে। তারপরে শুভমন গিল তিনি আউট হয়ে যান, 16 রান করে তিনি আউট হয়ে যান। তারপরে রোহিত শর্মাও তার পরবর্তী পরের ওভারে রোহিত শর্মাও তিনি আউট হয়ে যান এবং রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করেন, 58 রান করে তিনি আউট হয়ে যান। তারপরে দেখা যায় বিরাট কোহলি তার 3 নম্বর ওয়ান ডাউনে ব্যাটিং তিনি করতে এসেছিলেন এবং ওয়াশিংটন সুন্দর, যেহেতু ভারতীয় টপ অর্ডারে কোনো লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ছিল না, যেই কারণে ওয়াশিংটন সুন্দরকে প্রমোশন দিয়ে তাকে 4 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় এবং ওয়াশিংটন সুন্দর এখানে তিনি ফেল হয়ে যান, তিনি ভালো রান করতে পারেননি, তিনি 5 রানে আউট হয়ে যান।
তো আহ, সে লেফট হ্যান্ডারকে পাঠানোর যে একটা ফায়দা তুলতে চেয়েছিল ভারতীয় টিম, সেই ফায়দাটা ওয়াশিংটন সেটা তিনি সে লাভটা হলো না ভারতীয়। যে ওয়াশিংটন সুন্দরকে পাঠিয়ে যে একটা আহ, শ্রীলঙ্কা বোলারদের একটা চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল যে লেফট হ্যান্ডার এবং রাইট হ্যান্ডার মিলে ভালো রান করবে, কিন্তু সেটা হলো না, সেটা ফেল হয়ে যায় সেই প্ল্যানটা। তো ওয়াশিংটন সুন্দর তিনি 5 রান করে আউট হয়ে যান। পরবর্তীতে শ্রেয়াস আয়ার আসেন। শ্রেয়াস আয়ার প্রথম দিকে স্লো খেলছিল, খেলতে খেলতে তারপরে তিনিও আউট হয়ে যান। 23 রানে তিনি আউট হয়ে যান। তারপরে আমরা যদি কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল দুজনে ভালো ব্যাটিং করছিলেন এবং দুজনের মধ্যে একটা হাফ সেঞ্চুরি 57 রানের একটা পার্টনারশিপ হয়। তো এই 57 রানের পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল যে ভারত মানে ভালোভাবে খুব তাড়াতাড়ি এই রান চেস করে দেবে। 45-46 ওভারের মধ্যে এই রান হয়তো চেস হয়ে যাবে। কিন্তু তারপরে কে এল রাহুলও তিনি আউট হয়ে যান। তারপরে আর অক্ষর প্যাটেলও আউট হয়ে যান এবং তারপরে মনে হচ্ছিল যে ভারত এই ম্যাচ হেরে যাবে এবং খুব তাড়াতাড়ি হেরে যাবে। কারণ আর ব্যাটিং লাইন শিবম দুবে ছাড়া আর কোনো ব্যাটিং লাইন আপ ছিল না। তারপরে যা ছিল বোলার, কিন্তু শিবম দুবে তিনি দুর্দান্ত একটা মানে খুব কম রান করেছেন, কিন্তু 25 রানে তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন। খেলে ভারতীয় টিমকে মানে তিনি ম্যাচ বরাবর টাই করে দেয়, যে 230-30 হয়ে যায়, কিন্তু 30-এ তিনি আউট হয়ে যান। যার ফলে তারপরে আর্শদীপ এবং মোহাম্মদ সিরাজ দুজনেই ছিল লাস্ট উইকেট। তো আর্শদীপ সেখানে আউট হয়ে যান পরবর্তী বলে। শিবম দুবে যে বলে আউট হয়ে যায়, তার পরের বলে আর্শদীপ সিংহ তিনি আউট হয়ে যান, যার ফলে ভারত অল আউট হয়ে যায় 230 রানে। তো একটা যেটা ভারতীয় টিমের একটা জেতা ম্যাচটাকে তারা কিভাবে হেরে গেল, যে এটা স্লো উইকেট ছিল, সেইভাবে তাদের খেলা উচিত ছিল, কিন্তু তারা সেভাবে পারফরমেন্সটা করতে পারেনি অনেকদিন। মানে 2023 ওয়ার্ল্ড কাপের পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে ওডিআই ম্যাচ খেলছে। তার পরবর্তীতে যে ওডিআই ম্যাচগুলো হয়েছে সেখানে তারা খেলেনি, তারা রেস্টে ছিল। তো এই প্রথম 2023-এর ওয়ার্ল্ড কাপের পরে তারা প্রথম ওডিআই খেলছে। সেই ওডিআই রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করলেও বিরাট কোহলি তেমন কিছু দাগ কাটতে পারলেন না। এবং তারপরে আমরা যদি দেখি কে এল রাহুল এবং শ্রেয়াস আয়ার তারা অনেকদিন পরে টিমে বাপস এসছে, টিমে ফেরত এসছে, কিন্তু তারাও সেইভাবে দাগ কাটতে পারলো না। তারাও টিমকে জেতাতে পারলো না, তারা আউট হয়ে গেল। তো যে একটা জেতা ম্যাচটাকে কিভাবে তারা হেরে গেল, যে একটা পরপর স্পিনের বিরুদ্ধে তারা সেভাবে পারফরমেন্স করতে পারলো না। তো এটা ভারতের একটা হয়তো আম, এটা একটা মানে কি বলবো, এটা ভারতের একটা দিনে দিনে একটাই হয়েছে যে স্পিন বোলারদের বিরুদ্ধে তারা সেভাবে খেলতে পারছে না। যে 2023 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম যে প্রথম দিকে ভালো শুরু শুরু হয়েছিল, তারপরে আস্তে আস্তে যে উইকেট পড়া শুরু হলো, তারপর থেকে ভারতীয় টিম আস্তে আস্তে প্যানিক হয়ে যায় এবং একের পর এক আউট হতে থাকে। সেভাবে বড় স্কোর করতেও পারেনি। যে ফাইনাল ম্যাচে আমরা দেখেছিলাম 2023 ওয়ার্ল্ড কাপে। তো এখানে দেখা গেল একটা ছোট স্কোর ছিল 230 রান। 230 রান ছোট স্কোর, এবং এটা স্পিন ট্যাগ উইকেট ছিল, যার ফলে শ্রীলঙ্কান স্পিনাররা তারা দুর্দান্ত বোলিং করেছেন। এবং সেই স্পিনের বিরুদ্ধে ভারতীয় টিম প্রথম দিকে ভালো শুরু করলেও শেষের দিকটা তারা ভালো করতে পারে না, একটার পর একটা উইকেট পড়তে থাকে। এবং মাঝখানে রাহুল এবং অক্ষরের মধ্যে একটা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল, যার ফলে একটা আহ, ভরসা জেগেছিল যে না, ভারত মানে খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে যাবে। কিন্তু সেভাবে দুজনেই আউট হয়ে যাওয়ার পরে তারপরে একের পর এক উইকেট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত ম্যাচটি ট্রাই হয়ে যায়, ড্র হয়ে যায়। যার ফলে পরবর্তী ম্যাচ সানডেতে আছে, সানডে 4 তারিখে। তো পরবর্তী ম্যাচে